144 বছর পর মহাকুম্ভ। শুধু আমাদের এই ভারত নয়, গোটা পৃথিবী থেকে সনাতনী হিন্দুরা বা এই সনাতন হিন্দু ধর্মে যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে এই মহাকুম্ভে এসেছেন। এবং এই মহাকুম্ভে এখনো পর্যন্ত যে তথ্য, গতকাল মহাকুম্ভের শেষ স্নান হয়ে গেল, সেই তথ্য অনুযায়ী প্রায় 50 থেকে 60 কোটি মানুষ স্নান করেছেন এই মহাকুম্ভে। কোনো কোনো দেশে এই 50 থেকে 60 কোটি মানুষ তার জনসংখ্যা নয়, ভাবতে পাচ্ছেন সংখ্যাটা। কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন। কোনো রাজনৈতিক মঞ্চ থেকে নয়, সরকারি জায়গা থেকে, বিধানসভা থেকে, আইন কক্ষ থেকে তিনি এই কথা বলছেন। শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে তিনি তার অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন 144 বছর পর মহাকুম্ভ কি করে হয়? এই তো 2014 সালে মহাকুম্ভ হয়েছিল না? আমি যারা এই বিষয়ে চর্চা করে তাদেরকে অনুরোধ করব যাতে আসল তথ্য সামনে নিয়ে আসে। এত বড় অজ্ঞতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে লেখক মানস ভট্টাচার্য সরাসরি রয়েছেন। মানসবাবু, রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত জানাই। সকালে চা আড্ডা খবরে চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে এই কথা আলোচনা করতে হচ্ছে। আমাদের সত্যি মন থেকে খারাপ লাগছে, ব্যক্তি সন্দুর খারাপ লাগছে। কিন্তু আপনি বলুন মানসবাবু, সনাতন হিন্দুদের এই মহাকুম্ভ এত বড় একটা আয়োজন 144 বছর পর, এখন আমরা যারা বেঁচে রয়েছি আর এই মহাকুম্ভ দেখতে পারবো না। কিন্তু সেই 144 বছর পর মহাকুম্ভকে নিয়ে ইন্ডিজোট, কখনো লালুবাবু বলছেন একদম ফালতু 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 ফালতু, কখনো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যুকুম্ভ। এগুলো কেন বলছেন? এইগুলো বলার কারণ হচ্ছে সনাতন ধর্মকে না বোঝার কারণ। সনাতন ধর্মকে বোঝাটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। আমরা করছি কি, অন্যান্য রিলিজিয়ানের সঙ্গে ধর্মকে গুলিয়ে দিচ্ছি। এখনো তো এই শিবরাত্রি পর্ব চলছে, আমি সেখান থেকে শুরু করি দিয়ে কুম্ভে আসি। এখন শিবরাত্রিটা আমরা কতজন বুঝি? আমরা শিবরাত্রির যে বহিরঙ্গটা দেখি, যে সেজে গুজে গিয়ে সেখানে আকন্দ ফুল, দধি, দুগ্ধ, ঘৃতবধূ মানে দই দুধ, সেগুলো শিবের মাথায় ঢালবে। এখন যারা এইটুকু দেখবে তাদের স্বাভাবিক মনে হবে যে কেন এগুলো করছে। তো এই প্রসঙ্গে দুটো বিখ্যাত বিজ্ঞানীর কথা বলছি। একজন হচ্ছেন সুইজারল্যান্ডের যেটা সব থেকে বড় ফিজিক্সের ল্যাবরেটরি আছে, সান ল্যাবরেটরি। সান ল্যাবরেটরির একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছে ফিটজে কাপ্রা। তিনি জীবিত এখনো। ফিটজে কাপ্রা হচ্ছেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী। সম্প্রতিকালের যে আবিষ্কার 2012 সালের, সেটা হচ্ছে গড পার্টিকেল, সায়েন্সের সর্বাধুনিক আবিষ্কার। গড পার্টিকেল নিয়ে তিনি যখন কাজ করতে শুরু করলেন, তখন তিনি 4 এপ্রিল 2012-তে বললেন যে জাস্ট উই হ্যাভ গট ইট, আমরা এটাকে পেয়েছি, আমরা এখানে একটা মূর্তি বসাতে চাই গড পার্টিকেল, যেটাকে ছবি আঁকাই কঠিন। তিনি সেটার মূর্তি খুঁজে পেলেন। কি মূর্তি খুঁজে পেলেন? তিনি খুঁজে পেলেন শিবের নটরাজ মূর্তি, তাণ্ডব ভঙ্গিতে। তো তখন পৃথিবীর অন্যান্য বিজ্ঞানীরা জিজ্ঞেস করলেন যে এইরকম কেন, এইরকম একটা ফিজিক্সের বিশ্ববিখ্যাত ল্যাবরেটরির সামনে শিবের তাণ্ডব মূর্তি কেন? তিনি বললেন যে গড পার্টিকেল, হিগস বোসন থিওরির যে গড পার্টিকেল পাওয়া গেছে, দ্যাট ইজ সেম অ্যাজ নটরাজ, শিবের তাণ্ডব মূর্তির সঙ্গে সেটা সাংঘাতিকভাবে মিলে যায়। এখনো পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ ধাতু দিয়ে তৈরি নটরাজ মূর্তি কিন্তু পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞান ল্যাবরেটরিতে আছে। তো এটা হচ্ছে সনাতন। সেকেন্ড আরেকজনের কথা বলি, সেটা হচ্ছে অ্যালেক্সিস স্যান্ডারসন। অ্যালেক্সিস স্যান্ডারসন কে ছিলেন? অ্যালেক্সিস স্যান্ডার ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 1985 সালে তিনি কাশ্মীরে এসেছিলেন। কি নিয়ে গবেষণা করতে এসেছিলেন? কাশ্মীর শৈবজম বলে একটা দর্শন আছে, মানে শিবের দর্শনই একটু ঘরানাটা আলাদা। তো কাশ্মীর শৈবজম হচ্ছে প্রত্যেকটা মানুষ কিভাবে সুন্দর হয়ে উঠবে সেইটা নিয়ে গবেষণা করেছিলেন, যা কাশ্মীর শৈবজমের মূল তত্ত্ব। তো তারপরে তিনি লিখলেন, তার রিসার্চ পেপার আছে, যে ভারতবর্ষ সত্য এবং সুন্দরের আধারে শিব হয়ে ওঠার কথা বলে, সেই ভারতবর্ষের মানুষ কিভাবে
এইভাবে অধঃপতিত হয়। মানে যে কাশ্মীর শৈবজমে বলা হয়েছে যে কোনো মানুষ শিব হয়ে উঠতে পারে, মানে সুন্দর হয়ে উঠতে পারে, তারা খারাপ হয় কি করে? এইবার হচ্ছে ও তার প্রশ্ন ধরেই বলা যায় যে এরা খারাপ হয় তার কারণই হচ্ছে আমরা কি আদৌ সনাতনের চর্চা করি? ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞান যে পরিপ্রেক্ষিতে কুম্ভ মেলা বা মহাকুম্ভ গড়ে উঠেছে সেটাকে ভারতীয় শাস্ত্রে খগোল শাস্ত্র বলা হয়, যেটাতে ভারতবর্ষ সব থেকে বেশি উন্নত ছিল। ভারতবর্ষ বিভিন্ন বিষয়ে অনার্স পড়ানো হতো, তক্ষশিলা, নালন্দা, অমরাবতী, যে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো ছিল, কিন্তু সব থেকে বিখ্যাত ছিল খগোল শাস্ত্র বলা হতো এটাকে সংস্কৃতে। জ্যোতির্বিজ্ঞান নিয়ে সব থেকে বেশি গবেষণা হয়েছে ভারতবর্ষে। আর সেই কারণেই যখন পৃথিবীর মানুষের বৃহস্পতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না, বৃহস্পতি নামে যে একটা গ্রহ আছে সেটা 1633-এ জেনেছে বাকি পৃথিবী, তার 1000 বছর আগে পৃথিবী ভারতবর্ষের ঋষিদের মুখ থেকে জেনেছে যে বৃহস্পতি হচ্ছে গুরু। তার কারণ তার ভর এবং ভার সৌরমণ্ডলে সব থেকে বেশি। তো এইগুলো নিয়ে যদি কেউ চর্চা না করে তাদের এই ধরনের মন্তব্য করা স্বাভাবিক, কারণ তাদের দায় আছে ভারতীয় সংস্কৃতিকে ছোট করে দেখানোর। এটা নিয়ে দীর্ঘ চর্চা দরকার, এবং সেই চর্চার থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু আমাদের এই ঐতিহ্য, গৌরবময় ঐতিহ্য মানসবাবু, আপনি বলছেন সরে যায়, আর আমি বলছি সরে হয়তো গিয়েছিল কিন্তু আরো কাছাকাছি আসছে। কারণ আমি নিজে মহাকুম্ভ গিয়েছিলাম, সেই জায়গায় আমি দেখলাম বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ভারত, শুধু তাই নয়, সুদূর ইউক্রেন থেকে, রাশিয়া থেকে যে মানুষরা এসেছেন তাদের মুখে কিন্তু হর হর গঙ্গে, হর হর মহাদেব, সনাতনের কথা আমি শুনতে পাচ্ছি। অর্থাৎ সনাতনী হিন্দুরা যে এক হচ্ছেন বা সনাতন কি, হিন্দু ধর্ম কি, এটা বোঝার চেষ্টা করছেন, তা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকতেই পারে না। কিন্তু আমি বলতে চাইছি যারা নালন্দার মতো বিশ্ববিদ্যালয় ভেঙে গুড়িয়ে দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে যারা বই পুস্তক জ্বালিয়ে দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সুরে সুর মেলানো কিছু লোক ইন্ডি জোট রাজনীতি করার জন্য সনাতন ধর্মকে ছোট করতে পারে? দেখো, একেবারেই পারে না, এরা বোঝেই না তো মানে সনাতন ব্যাপারটা কি এবং ধর্ম ব্যাপারটা কি, এই দুটোর সম্পর্কেই এখনকার বেশিরভাগ রাজনৈতিক নেতার কোনো ধারণা নেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ রাজনৈতিক নেতা জানেন না যে সনাতন কাকে বলে এবং ধর্ম কাকে বলে, যার ফলে এরা না সব একসঙ্গে গুলিয়ে দিচ্ছে। এখানকার পশ্চিমবঙ্গের কিছু নব্য বৌদ্ধ হয়েছেন যারা, তারা এই মহাকুম্ভের ব্যাপক সমালোচনা করছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বৌদ্ধ রাষ্ট্র যেটা ভুটান, যারা বৌদ্ধ ধর্মকে অত্যন্ত আঁকড়ে রেখেছেন, তাদের যিনি প্রধান তিনি এসে কুম্ভে স্নান করে গেলেন। তো তিনি বোঝেন ব্যাপারটা। এই রকমই দেখা যাচ্ছে, তুমি রাশিয়া ইউক্রেনের উল্লেখ করলে, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন কিন্তু প্রায় মুখোমুখি তাঁবুতে ছিল। মানে কুম্ভের সেই ক্ষমতা আছে, যেরকম আমরা বলি না যে বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়ানো, সেই রকম ভারতবর্ষের সনাতন ধর্মের কুম্ভ রাশিয়া ইউক্রেনকে এক তাঁবুতে রেখেছে, যেখানে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তারা একসঙ্গে যজ্ঞ করছে। একইভাবে ইসরায়েল প্যালেস্তাইনের যে, শুধু তাই নয়, আমি দেখেছিলাম চীন থেকেও কিছু ব্যক্তি এসেছিলেন এবং সেখানে এই সাধুদের আখড়ায় চীন থেকে এসেও কিন্তু ছিলেন। আমি এই ছবিটা দেখেও খুব আশ্চর্য হয়েছিলাম। চীন শুধু নয়, চীন এবং তিব্বত, যারা একদম পরস্পরের সাংঘাতিক বিরোধী, সেটা হচ্ছে তিব্বতের লামারা যজ্ঞ করছিলেন চীনের লোকেদেরকে সঙ্গে নিয়ে। এইটা হচ্ছে দ্য পাওয়ার অফ কুম্ভ, একদম পাওয়ার অফ কুম্ভ। গোটা পৃথিবীকে একটা সুতোয় বেঁধে দিয়েছিল পাওয়ার অফ কুম্ভ। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, বা বাড়ির পাশের সব থেকে দর্শনীয় স্থানটা কারোর কারোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, তেমনই হয়তো এই ইন্ডি জোটের লোকেদের কাছে মহাকুম্ভ আমাদের এই দেশের হচ্ছে, এটা জেনেই গর্ব হওয়া উচিত। কিন্তু মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, কোন অজ্ঞতার পরিচয় দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সে প্রশ্ন তো থাকবেই। মানসবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চা আড্ডা খবরে সময় দেওয়ার জন্য। আমরা এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খবরগুলিতে নজর রাখব।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।